এই জঙ্গল যখন কাটা শুরু করেছে আদিবাসী মহিলারা কিন্তু গত পরশু থেকে আদিবাসীদের যে চরকা, চরকা হচ্ছে আপত্তি জানানোর, প্রতিবাদ জানানোর প্রতীক, সেই চরকা ওখানে লাগিয়ে দিয়ে জেসিবি থেকে শুরু করে যেসব যন্ত্রপাতি ছিল সব ওখান থেকে বার করে দিয়েছেন। বিভিন্ন গ্রামের মহিলারা গিয়ে সামনের সারিতে আমরা দেখলাম যে সামনের সারিতে থেকে তারা কাজটা বন্ধ করে দিল। ওখানের জেসিবি নিয়ে যারা গাড়ি মানে যে শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন, জেসিবি চালাচ্ছিলেন, তাদেরকে ওই কাজের থেকে বার করে দিয়েছে কিন্তু মহিলারাই। এবং যে চরকাগুলো ঘুরে ঘুরে পুরো এলাকা জুড়ে পুঁতেছে, সেইটাও পুঁতেছে কিন্তু মহিলারা। সেই কারণে সেখানকার মানুষ পরিষ্কার ভাবে বলছে, এখানে লুকোচুরির কোনো কথা নয়। বলছে সরকার বারবার বিজ্ঞাপন দিয়ে বলছে যে 95% মানুষ যারা জমি দিয়েছে তাদের জমিতে কয়লা খনি করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আজকে এই জোর করে এই আমাদের যে বনাঞ্চলগুলো ধ্বংস করে দিয়েছে, এটা তার মানেটা কি? আমরা ছাড়বো না, আমরা ইসলাম ছাড়বোই না। রক্ত যদি দিতে হয় আমরা দিয়ে দেবো, কিন্তু দেশ ছাড়বো। আপনারা হয়তো অনেকে জানেন যে বীরভূম জেলার মোহাম্মদ বাজার ব্লকের যে দেউচা পাচামিতে এশিয়ার সর্ববৃহৎ খোলামুখ কয়লা খনি হবে বলে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে দিয়েছেন। সর্বমোট 13.7 বর্গ কিলোমিটার জমি নিয়ে, জায়গা নিয়ে এই খোলামুখ কয়লা খনি হচ্ছে। সম্প্রতি এই খোলামুখ কয়লা খনির উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কিন্তু তাতে প্রবল প্রবল বাধা দিয়েছে এলাকার মানুষেরা, বিশেষত এলাকার নারীরা। কিন্তু সরকার কোনো কিছুর তোয়াক্কা না করেই এলাকার একটি অংশে ভারী সমস্ত যন্ত্রপাতি এনে তারা খোঁড়াখুড়ির কাজ শুরু করে দিয়েছে। এবং এই খোঁড়াখুড়ির সঙ্গে যে বনভূমি অঞ্চল আছে, ওখানে বনাঞ্চল আছে, ফরেস্ট রাইট অ্যাক্ট যেখানে লাগু আছে, সেই অংশের কিছু গাছও তারা কেটে ফেলেছে। ফলে অসন্তোষ দেখা দিয়েছে আদিবাসীদের মধ্যে, এবং সেই সমস্ত গ্রাম থেকে আদিবাসী নারীরা এসে সেখানে বাধা দিয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের মধ্যে আলোচনা করতে এসেছেন উদ্ভাস এবং জুই। শুনতে পাচ্ছি গত পরশুদিন নারীরা যেভাবে বাধা দিয়েছে এবং তারা বনভূমি রক্ষা করার চেষ্টা করছে, গাছ রক্ষা করার চেষ্টা করছে, গ্রাম রক্ষা করার চেষ্টা করছে, গ্রামের সংস্কৃতি রক্ষা করার চেষ্টা করছে, এবং পরিবেশ দূষণ থেকে সমস্ত এলাকাটাকে মানে বাঁচানোর জন্য কয়েকটা গ্রামের মেয়েরা সেখানে এসে একেবারে পুলিশের সামনে, সিআরপিএফের সামনে সোজা দাঁড়িয়ে পড়েছে এবং এই সব কাজ বন্ধ করতে বলেছেন এবং পরিষ্কার করে বলেছেন যে যে সমস্ত গাছ কাটা হয়েছে আর যেন গাছ কাটা না হয়। তারপরেই আমরা শুনতে পাচ্ছি যে গ্রামে গ্রামে পুলিশি সন্ত্রাস শুরু হয়েছে। তোমরা ওই অঞ্চলে দীর্ঘদিন থেকে কাজ করছো, কি চলছে এখন ওখানে? দীর্ঘদিন ধরেই এই দেউচা পাচামি প্রকল্পের নামে একটা ভাওতাবাজি চলে আসছে, কয়লা খনি প্রকল্পের নামে। এবং এইবারের যে গ্লোবাল বিজনেস সামিটটা হলো আমাদের পশ্চিমবঙ্গে, সেখানে তো মুখ্যমন্ত্রী ঘটা করে ঘোষণা করে দিলেন যে কয়লা খনি কাজ শুরু হয়ে গেছে। গ্রামের মহিলারা ওনাদেরকে বাধা দেন, ওই ভূমি পূজা করতে বাধা দেন। তারপরে যেটা হয় যে পুলিশ এবং প্রশাসনের থেকে নানান রকম প্রলোভন, মিথ্যে প্রতিশ্রুতি, চাকরির প্রতিশ্রুতি এইসব দিয়ে বিডিও অফিসে নিয়ে গিয়ে, ব্লক অফিসে নিয়ে গিয়ে, মহিলাদের গাড়ি করে, পুরুষদের গাড়ি করে নিয়ে গিয়ে ভুল বুঝিয়ে রাতের অন্ধকারে কাজ শুরু করে। এবারে এখন প্রায় 1 মাস হতে চললো সেই খননের কাজটা চলছে। গত পরশুদিন গ্রামের মানুষরা আসল সত্যিটা বুঝতে পেরে যান। মহিলারা দেখছেন যে ওনাদের যে জঙ্গল, আদিবাসীদের সঙ্গে প্রকৃতির সম্পর্ক সরকার ভেবেছিল খুব তাড়াতাড়ি শেষ করে দেবে, কিন্তু সেটা যে এত সহজ নয় সেটা ওনারা মনে হয় বুঝতে পারেননি। গিয়ে দেখছেন যে জঙ্গল পুরো কেটে সাফ করে দিচ্ছে, অথচ আমাদেরকে মিডিয়াতে শুরুতে কিরকম ভাওতাবাজি দিল যে গাছ ওখানে একটাও না কেটে স্থানান্তরিত করা হচ্ছে। মানে এগুলো হচ্ছে পুরো পাবলিসিটি মুভ ছাড়া আর কিছুই ছিল না। এই জঙ্গল যখন কাটা শুরু করেছে আদিবাসী মহিলারা কিন্তু গত পরশু থেকে আদিবাসীদের যে চরকা, চরকা হচ্ছে আপত্তি জানানোর, প্রতিবাদ জানানোর প্রতীক, সেই চরকা ওখানে লাগিয়ে দিয়ে জেসিবি থেকে শুরু করে যেসব যন্ত্রপাতি ছিল সব ওখান থেকে বার করে দিয়েছেন এবং বলছেন যে আর মানে আমরা কোনো রকম উচ্ছেদ হতে চাই না, কোনো কয়লা খনি করা যাবে না, আমরা কোনো গাছে হাত লাগাতে গেলে ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া কোনো কিছু করা যায় না। সেখানে এরা কাদের ছাড়পত্র পেল? সরকার কোন ফরেস্টের মানে কোন
এনভায়রনমেন্টাল ছাড়পত্র নিয়েছে না কি নিয়েছে, সেই কাগজ তো আমাদের কোনো কিছু দেখায়নি। সেই কাগজ দেখাক, তারপরে আমরা ভেবে দেখবো। এই বলে আপাতত কিন্তু কাজ ওখানে এখনো বন্ধ আছে। কিন্তু পুলিশি সন্ত্রাস ভীষণ ভাবে ওখানে চলছে। মানে রীতিমতো ভয় দেখানো, তারপরে ওই এলাকায় বিভিন্ন যারা আন্দোলন করছে আন্দোলনকারীদের প্রলোভন দেখানো, এইটা কিন্তু লাগাতার চলে এসছে। এবং বিশেষত যে গ্রামের মহিলারা গিয়ে ওটা বাধা দিয়েছেন গত পরশু, সেই গ্রামে এখন হচ্ছে পুলিশে 6 লাখ, মানে বিভিন্ন বাইরে থেকে পুলিশ নিয়ে এসে সেখানে মোতায়েন করা হয়েছে। ওখানে গ্রামের মানুষ বলছেন যে আমরা 2-3 জন মিলে কোথাও দাঁড়িয়ে বা বসে আলোচনা করতেও পারছি না, পুলিশ এসে সারাক্ষণ ডিস্টার্ব করে যাচ্ছে। কি আলোচনা, কেন, কি ব্যাপার, ইমিডিয়েটলি তুলে নাও চরকা, তোমাদের সম্মান করি তাই জন্য করছি, তুলে নাও আজকের মধ্যে, না হলে কিন্তু কালকে পরিস্থিতি খুব খারাপ হবে। এই চলছে আপাতত এখানে। জয়ী, আমি শুনতে পাচ্ছি যে ওখানকার ইন্টারনেট পরিষেবা সব বন্ধ হয়েছে। সকাল থেকে আমরা চেষ্টা করেছিলাম স্থানীয় আমাদের কিছু মানুষের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু নেটওয়ার্কের জন্য আমরা তাদের ফোনও করতে পারিনি। কি চলছে বিষয়টা বুঝতে পারছি না। কালকে যেহেতু আন্দোলনটা গ্রামের মানুষ শুরু করেছে এবং আস্তে আস্তে সেই খবরটা ছড়িয়ে পড়ছে, সেটা দেউচা-পাচামির আশেপাশে এবং সারা রাজ্য দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে যে পশ্চিমবঙ্গে যে পৃথিবীর সর্ববৃহৎ কয়লা খনি হতে চলেছে, কিন্তু যেখানে হতে চলেছে সেই এলাকার মানুষ সেই কয়লা খনির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছে। এই খবর যখন ছড়িয়ে পড়ছে তখন সরকারের টনক নড়ে। এবং কালকে ওখানকার মানুষের যে বক্তব্যগুলো, ভিডিওগুলো ভাইরাল হয়েছে যে আমরা কোনো রকম প্যাকেজ চাই না, আমাদেরকে ভুল বুঝিয়ে কাজ শুরু করা হয়েছিল, আমাদের বলেছিল জঙ্গল কাটা হবে না, কিন্তু আমরা দেখছি জঙ্গল কাটা হয়ে যাচ্ছে, গাছ কেটে ফেলছে, তাই আমরা কয়লা খনির কাজ আর চাই না, আমরা শুরু করতে দেব না। এই বক্তব্য যখন মহিলারা বলছে, ভিডিওর মাধ্যমে সেটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাচ্ছে, তখন সরকার ভয় পেয়ে গেছে। এবং আজকে সকাল থেকে যেহেতু চরকা এখনো পর্যন্ত গ্রামের মানুষ সরায়নি, তাই আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে ওখানের ইন্টারনেট পরিষেবা কোনো রকম ছবি ভিডিও যাতে বাইরে প্রচার না পেতে পারে, যাতে সরকার এবং মিডিয়ারা মিলে যে মিথ্যে প্রচার বাইরে চালাচ্ছে যে ওখানকার মানুষই কয়লা খনি চাইছে, মানুষ জমি দিয়ে দিচ্ছে, এই মিথ্যে প্রচারটা যাতে সরকারের চালাতে সুবিধে হয়, সেই কারণে একদম বেআইনি ভাবে কোনো নোটিশ ছাড়া সরকার থেকে ওখানে প্ল্যানিং মাফিক মানে পুরো ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক ঠিক ঠিক। এখন আমরা কোনোভাবেই ওখানে যোগাযোগ করতে, মানে ফোনে যদি কথা বলতেও যাই সেটাও সিগন্যালটা খুবই লো আসছে, কথা কেটে কেটে যাচ্ছে, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, কোনো রকম ভিডিও ছবি আমরা ওখানকার পেতে পারছি না ইন্টারনেটের মাধ্যমে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে দেউচা-পাচামি একেবারে শুরু থেকেই পরিবেশ রক্ষা করার জন্য, গ্রামের সংস্কৃতি এবং সমস্ত কিছু রক্ষার জন্য এবং এই বিষাক্ত কয়লা খনির বিরুদ্ধে যে গুটি কয়েক মানুষ নেতৃত্ব দিচ্ছিলেন তাদের মধ্যে লক্ষ্মীকান্ত হাঁসদা অন্যতম। আপনারা ইতিমধ্যেই জানেন যে যেদিন কলকাতায় প্রেস কনফারেন্স হয় সেদিন সকাল থেকেই লক্ষ্মীকান্ত হাঁসদাকে আটকে রাখা হয়েছিল থানার মধ্যে, এবং যখন তারা শুনতে পেয়েছে যে হ্যাঁ প্রেস কনফারেন্স চালু হয়েছে, তখন লক্ষ্মীকান্ত হাঁসদাকে ছেড়ে দেওয়া হয়েছে হরিপাল থানা থেকে। লক্ষ্মীর কাছে আমি জানতে চাই, লক্ষ্মী, এই সকাল থেকেই আমরা চেষ্টা করেছি যোগাযোগ করার জন্য দেউচা-পাচামিতে যারা আছে আমাদের ভাই বোনেরা, কিন্তু কোনো ধরনের যোগাযোগ করতে পারছি না তাদের। কি চলছে ওখানে আখেরে লক্ষ্মী? আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেই পরিস্থিতি হবে এটা আমরা আগে থাকতেই অনুমান করেছিলাম, যে কারণ আজকে পশ্চিমবাংলায় যেভাবে আদিবাসীদের জমিকে কেড়ে নেওয়ার জন্য যে এই সরকার যে চক্রান্তটা করেছে, এ কারো কথা শুনবেন না। হিটলারের রাজত্বে তারা মানে যেন আমরা বাস করছি, যে হিটলারের কায়দায় তারা ইচ্ছা মতো জোর জবরদস্তি করে আদিবাসীদের, এবং শুধু আদিবাসী নয় সমস্ত মানুষের যেখানে যা জমি সমস্ত মাফিয়াদের মাধ্যমে মানে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার যে চক্রান্তে আমরা বারবার প্রতিবাদ করে এসেছি, সেটা কিন্তু এখনো পর্যন্ত
সরকার গুরুত্ব দেয়নি আমাদের কথা। আমরা অনেক আন্দোলন করেছি, সিস্টেমেটিক আন্দোলন করেছি, এবং আমরা বারবার ধরে এখানে সরকারকে জানাবার চেষ্টা করেছি যে সরকার যেটা করতে চাইছে আর আমরা যেটা বলতে চাইছি সেটার মধ্যে অনেক তফাৎ আছে। আমরা দেখেছি সেখানকার মানুষকে টোটাল অন্ধকারে রেখে দিয়েছেন, আর বাংলার মানুষকে আর একটা আয়না দেখাচ্ছেন। আজকে এই সরকার যে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ তাদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে সেটা কিন্তু জনসম্মুখে নিয়ে আসতে চাইছে না, আর আমরা সেটা সামনের সারিতে যখন নিয়ে আসছি সেটাকে তারা বিভিন্ন ভাবে দমনপীড়ন নীতি তাদের উপরে নিয়ে আসছে। আজকে সেই এক কথায় বলতে গেলে যে সামনে চায়ের দোকানের পোস্টার লাগিয়ে দিচ্ছে আর ভেতরে মদের ব্যবসা করছে। আজকে টোটাল সেই জায়গাটাই হয়ে গেছে দেউচা পেচামি। আমরা প্রথম থেকে সেখানকার মানুষকে আমরা বারবার সেখানকার মানুষ যখন বলেছিল যে আমরা কয়লা খনি চাই না, আমরা এখানে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, যেমন আমরা এখানে নিজেদের জীবন জীবিকা রক্ষার জন্য যেটুকু আছে সেইটুকু নিয়ে আমরা থাকতে চাই, কিন্তু সরকার তাদের কথা একটুও শোনেনি। আমরা সেখানে প্রতিনিধিত্ব করেছি, আমরা তাদেরকে বারবার সরকারের সাথে আলোচনায় বসিয়েছি, কিন্তু সরকার তাদের ওই ডিএম অফিস পর্যন্তই তাদের কথাবার্তা গেছে। কিন্তু আজকে সরকারের কাছে যেটুকু মেসেজ গেছে সম্পূর্ণ মাফিয়াদের কথাই চলছে। আজকে সরকার নিজের চোখে কিন্তু আদিবাসীদের কিংবা গরিব মানুষদের কিংবা ওই এফেক্টেড এলাকায় যেখানে বিশাল বৃহত্তম মানে এশিয়ার বৃহত্তম শিল্প করার যে স্বপ্ন দেখছেন সেখানকার মানুষের কথা কিন্তু সরকার শোনেনি। সরকার কাদের চোখ দিয়ে দেখেছে, কাদের কান দিয়ে শুনেছে, যে জমি মাফিয়া গুন্ডা যারা সেখানে পাথর চুরি করেছে, বালি চুরি করেছে, জমি চুরি করছে, তাদের কথাতে সরকার কিন্তু আজকে স্টেপ নিচ্ছে। আজকে পুলিশ প্রশাসন যেভাবে ওখানে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষকে যেভাবে মানে প্রলোভন দেখিয়ে ভয় দেখিয়ে সাধারণ মানুষের জমিটাকে নেওয়ার চেষ্টা করছে, আর তাদের কথাটা কিন্তু শুনতে চাইছে না। তো সেই কারণে আমরা এই পরিস্থিতির মধ্যে আমরা সরকারকে ধিক্কার জানাচ্ছি, এবং পুলিশ প্রশাসনের যে মানে অমানবিক যে চিন্তা ভাবনা, তাদের যে কর্মসূচি, সেগুলোকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এখনো আমরা বলেছি যে সরকার সেখানকার কথা বলার সুযোগ করে দিয়েছি। আমরা আমাদের যে ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 সেই অনুযায়ী যে বনাধিকার যে আইন আছে সেই আইন অনুযায়ী আমরা গ্রাম সভা করে দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে এখানে স্লোগানের মাধ্যমে সেখানকার মানুষ বারবার বলেছিলেন যে লোকসভা না বিধানসভা সবচেয়ে বড় গ্রাম সভা, তাহলে গ্রাম সভার সাথে আলোচনা করতে হবে এখানে সরকার কি করতে চাইছে সেটাকে পরিষ্কার করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত সেখানকার মানুষের কাছে সরকারের যে কোল ব্লক এরিয়ার যে প্ল্যানিং, সেই প্ল্যানিং নিয়ে কোনো কিন্তু তারা বলেনি। এখানে তারা বারবার বলেছিল যে বাইরে থেকে লোক এসে উস্কানি দিচ্ছে, বাইরে থেকে লোক এসে ভুল বোঝাচ্ছে, কিন্তু সেটা কিন্তু সরকার নিজে সেখানকে ওই জমি মাফিয়াদের দ্বারায় বারবার তাদেরকে মানে নাটক সাজিয়ে গেছেন প্রথম থেকে। তারা যখন প্রথম প্যাকেজ ঘোষণা করেন সেই প্যাকেজ ঘোষণা করার সময় দেউচাপাচামির মানুষ ছিল না। সেখানে আমরা বলেছিলাম যে বারবার ডিএম কে বলেছিলাম যে আপনারা যে প্যাকেজ ঘোষণা করেছেন এখানে বাইরে থেকে লোক নিয়ে এসে সাজানো লোককে দেউচাপাচামি লোক সাজিয়ে আপনারা প্যাকেজ ঘোষণা করেছেন, কিন্তু সেই প্যাকেজ সাধারণ মানুষের কাছে যায়নি। তাহলে সরকারের যে প্ল্যানিং সেখানকার মানুষের সাথে আলোচনা করে তারা করুক। এখন যে ঘটনাগুলো ঘটছে এর জন্য দায় আমাদের আদিবাসীদের যে সংগঠনগুলো আছে তাদেরকেও আমরা দায়ী করছি। কারণ আজকে সেখানকার মানুষ যে কথা বলতে পারছে না, তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তাদের কথা শোনা হচ্ছে না, তাদেরকে জোর করে তাদেরকে মানে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। এর জন্য দায় কিন্তু কিছু আমাদের আদিবাসী সংগঠনও এর সাথে দায় নিতে হবে তাদেরকে। কারণ ঠিক 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 তারা যে আজকে সরকার যেমন শোনেনি তাদের কথা, তাদেরকে যেমন বিভিন্ন সংগঠনকে সাজিয়ে দিয়ে তারা সেখানে দেউচাপাচামের মানুষ সাজিয়ে দিয়েছেন, এবং তারা যে সেখানে গিয়ে ভুল বার্তা দিচ্ছেন। একটা আমাদের বিশাল বড় সংগঠন মাঝি পারগানা মহল অনেকবার ভিজিট করেছেন, এবং সেখানে আমরা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী, সেই আদিবাসী সেখানকার মানুষের সাথে কোনোদিন যোগাযোগ করেনি, মাত্র একদিন গিয়েছিল। একদিন গিয়েই সেখানে বলে দিল যে না এলাকার মানুষ জমি দিতে চাইছে। আর আমরা যেখানে বারবার সরকারকে বলেছি যে প্রত্যেকটা গ্রামে আমরা ভিজিট করেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি,
যে তারা কিন্তু এখনো যেমন সরকারের প্ল্যানিং এ তারা মানে জানে না, তারা বুঝতে পারেনি কি হচ্ছে এখানে, যে জমি নেওয়া হচ্ছে সেখানে জমি দিচ্ছে না, এই কথাটা কিন্তু তারা তুলে ধরেনি কো। সেই কারণে আজকে সরকার ভেবেছিল যে আজকে প্রায় বিশাল অঙ্ক এই বড় সংগঠনগুলো যেহেতু আমাদের সাথে আছে, সরকারের সাথে আছে, সরকারের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পকে বাস্তবায়িত করার চেষ্টা করছে, তাই অতএব এর আন্দোলন হবে না, আমরা সেটা ইনলিগালি ভাবে আমরা করব। আমরা সেখানে যদি না থাকি তবু আন্দোলন হবে, কারণ সেখানকার মানুষ যারা ভূমিপুত্র, যারা যেখানে দীর্ঘদিন ধরে বংশ পরম্পরা, তারা যে সেখানে বড় হয়েছে, তাদের যে জীবন জীবিকা জড়িয়ে আছে, সেখানকার মানুষ কিন্তু সহজে তারা জমি দিতে নারাজ। সাথে সাথে আপনারা নিশ্চয় দেখেছেন বারবার সেখানে বলেছেন যে আজকে মন্দির মসজিদ নিয়ে আজকে হিন্দু মুসলিম কত দাঙ্গা হচ্ছে, এবং সরকার মানে সাধারণ মানুষের জনগণের ট্যাক্সের টাকা নিয়ে আজকে কোটি কোটি টাকা নিয়ে মন্দির করছেন, মসজিদ করছেন, কিন্তু আজকে দেউচা পাচামির মানুষের যে জাহের থান আছে, সেখানে অনেক মন্দির আছে, তাদেরকে সেখানে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত চলছে। সেখানকার মানুষ, আদিবাসী মানুষগুলো বলেছিল যে আমাদের জাহের থানের প্যাকেজ সরকার কি ঘোষণা করেছে, আজকে সেখানে তো জাহের থান নিয়ে তো চিন্তা ভাবনা করছে না। অতএব আমরা এটা সরকারকে আমরা বারবার বলেছি যে আপনারা সেখানকার মানুষের সাথে কথা বলে, যে আমাদের যে বনাধিকার আইন অনুযায়ী যে গ্রাম সভার কথা আমরা বলেছি, গ্রাম সভা যেটা সিদ্ধান্ত করবে সেটাকে মানতে হবে। আদিবাসীদের উপরে যদি অত্যাচার হয় তাহলে কিন্তু আজকে বাংলার মানুষ কিন্তু চুপচাপ থাকবে না, সেটা আগামী কাল থেকেই তাদের উপরে মানে সরকারের প্রতি জবাব দেওয়ার জন্য তৈরি থাকছে। আমাদের যে অবস্থান সেটা আমরা বাংলার মানুষকে জানাতে চাই, সেই কারণেই আমাদের আজকে প্রেস কনফারেন্স। আর যদি আপনারা শুধুমাত্র দেউচা পাচামি নিয়ে আলোচনা করতে চান তাহলে আমাদেরকে লিখিতভাবে জানান যে দেউচা পাচামি নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করতে চাই, তাহলে আমরা সেটা ঠিক করব যে আমরা আলোচনা করব আপনাদের সাথে সরকারের সাথে বসার প্রয়োজন আছে কি নেই। লক্ষ্মী যেটা বলল যে ইউফাও নামে একটি সংগঠন, আদিবাসী সংগঠন, নামটা আদিবাসী সংগঠন, কিন্তু ওই এলাকার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। পদে বসে থাকলে এলাকার মানুষের হৃদয়ের কথা জানা যায়। সরকার কি এটা জানে না যে আদিবাসীদের দীর্ঘকালীন যে বসতি, সেই বসতি কখনো উচ্ছেদ করা যায় না? ফরেস্ট, তুমি যেটা বলেছো যে ফরেস্ট এলাকাগুলোকে গাছ কাটতে হলে ফরেস্ট ডিপার্টমেন্টকে পর্যন্ত কজ দেখাতে হয়, কারণ এলাকায় ওই বনাঞ্চলে বসে থাকে আদিবাসীরা, তারা পারতপক্ষে বনাধিকার আইনে ওই অঞ্চলের মালিক। সরকারের প্র্যাকটিসের মধ্যে না থাকতে পারে, আইনে পরিষ্কার করে বলা আছে যে বনাঞ্চলে আদিবাসী মূল নিবাসী তারাই হচ্ছে আসল মালিক। ফরেস্ট ডিপার্টমেন্টকেও যদি গাছ কাটতে হয় পারমিশন নিতে হবে ওই অংশের গ্রাম সভার কাছ থেকে। জনমুখী যে উন্নয়ন, সেই উন্নয়নের রূপরেখা কে তৈরি করে দেবে? সরকার করবে, কোম্পানি করবে, না জনগণ করবে? সরকার তুমি কার কাছে দায়বদ্ধ? ওই কোম্পানির কাছে, মানে ট্রান্সন্যাশনাল কোম্পানির কাছে, না আদিবাসী মানুষের কাছে, মূল নিবাসী মানুষের কাছে? সরকার এইটা ভুলে গিয়ে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে ওখানে, সরকার কি বুঝতে পারছে না? উদ্ভাস আগুন। হ্যাঁ একদমই, আমি একটু লক্ষ্মীদার কথার সূত্র ধরেই বলছি, সেটার সঙ্গে কিছু যুক্ত করে। এই যে সরকারের দিক থেকে মানে যখন গ্রাম সভা গঠন হয়, বিভিন্ন গ্রামে গ্রামে গ্রাম সভা গঠন হয়, একদম ফরেস্ট রাইট অ্যাক্টের ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 বনাধিকার আইন এবং ফরেস্ট রাইট অ্যাক্টের যেটা রুলস বেরিয়েছিল 2012-তে, সেই রুলস মেনে যখন গ্রাম সভা গঠন হয়, সেই গঠন করার পরে কিন্তু এসডিও কে ভিডিও মারফত জানানো হয়েছিল যে এখানে গ্রাম সভা আছে, এখানে সরকারি বা বেসরকারি যে কোনো প্রকল্পের কাজ যাই হোক না কেন গ্রাম সভার অনুমোদন ছাড়া করা যাবে না, এটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই যে প্রজেক্টের ব্যাপারে, প্যাকেজের ব্যাপারে ডিটেলে
যে জানানো হয়নি। আমরা কি জানি, আইনি ভাবে দেখতে গেলে যদি কখনো সরকারকে জমি অধিগ্রহণ করতে হয় তাহলে ডিটেল প্রজেক্ট রিপোর্ট বানাতে হয়, সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হয়, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হয়, জনশুনানি করতে হয় গ্রামে গ্রামে। সেগুলো কিচ্ছু হয়নি। এবং এই যেটা লক্ষ্মীদাও বললো আর কি, এটা কেন হয়নি তার তার কারণটা খুবই স্পষ্ট, যে আদিবাসীরা কিন্তু অত সহজে জল জঙ্গল জমি ছেড়ে উঠে যাবে এটা কিন্তু হবে না, এটা সরকারও ভালো রকমই জানে। সেই কারণেই এদেরকে অন্ধকারে রেখে ভুল বুঝিয়ে প্রত্যেকটা গ্রামের সঙ্গে গ্রামের যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কগুলোকে ছেদ করে প্রত্যেকটা গ্রামকে ইন্ডিভিজুয়ালি, সেই ব্রিটিশ আমলে আমরা যেরকম দেখেছি ডিভাইড অ্যান্ড রুল, সেইভাবে এরা প্ল্যানিং করে বিভিন্ন বড় নেতা, বড় লিডার, সাংসদ, এদেরকে তৃণমূলের গুন্ডা বাহিনী যেভাবে পেরেছে সেভাবে দমন করে ওখান থেকে জমি হস্তান্তর করার চেষ্টা করে যাচ্ছে। এই নিয়ে বলতে গেলে এখন যে পরিস্থিতিটা হয়েছে সেইটার ব্যাপারে আবার আসি। বনাধিকার আইনটার যে কথাটা হচ্ছিল, বনাধিকার আইনের শুরুতেই আমরা যারা জানি, প্রথমেই সবার আইনটার যেটা প্রথমে লেখা আছে যে সরকার 2006 সালে যখন আইনটা পাশ হয় ফার্স্টেই লেখা আছে যে আমরা স্বাধীনতার পরবর্তীতে আদিবাসীদের অধিকার দিতে ব্যর্থ হয়েছি, তার ফলে এই আইনটা এসছে। এটা সরকার তখন সেই সময় স্বীকার করে নিচ্ছে যে আমরা সেই অধিকার দিতে ব্যর্থ হয়েছি, যার ফলস্বরূপ বহু আন্দোলনের ফলস্বরূপ হয়েছে বনাধিকার আইন। উদ্ভাসের প্রস্তাবনাতে লেখা আছে দীর্ঘদিনের আদিবাসীদের চাহিদা অনুসারে এটা একটি ঐতিহাসিক আইন। একদমই। তাহলে সেই আইনকে উপেক্ষা করে আজকে সরকার জঙ্গল সাফ করে দিচ্ছে, এদিকে মিডিয়াতে ঢাকঢোল বাজিয়ে প্রচার করছে যে আমরা গাছকে না কেটে স্থানান্তরিত করছি। এটা তো সম্পূর্ণ মিথ্যা প্রচার। এবং সেই মিথ্যা প্রচারটা যেহেতু বাইরে চলে আসছে গত পরশু থেকে ওখানে আন্দোলন হওয়ার ফলে, তাই সরকার আজকে সকাল থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। আমরা খোঁজ নিয়ে জানলাম, ওখানে যেটুকু অন্তত যোগাযোগ করা সম্ভব হয়েছে, যে ওখানে বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছি, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুপুর 1টা না 1:15টার দিকে শেষ হয়ে গেছে। এখন রাত 8:30 বাজে, এখন অব্দি কিন্তু ইন্টারনেটে সেই সকালে বা তার আগে করা যে মেসেজগুলো হোয়াটসঅ্যাপে বলুন বা যেখানেই বলুন, এখনো অব্দি সেই মেসেজ কিন্তু তাদের ঢোকেনি, তাদের ফোনে ঢোকেনি, এখনো ইন্টারনেট পরিষেবা চালু হয়নি। এছাড়াও মানে সরকার বেআইনি ভাবে যে কি করছে সেটা আরো একটু বললে স্পষ্ট হবে, যে কোথাও যদি ইন্টারনেট যদি ব্যান করতে হয় বা বন্ধ করতে হয় তাহলে সরকারকে টেলিকমিউনিকেশন যেটা রেগুলারিটি অথরিটিস থেকে একটা অ্যাপ্রুভাল নিতে হয় এবং একটা নোটিশ জারি করতে হয় যে এই সময় থেকে এই সময় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে, যেটা আগে হয়েছে। এখনো অব্দি আমাদের কাছে যেটুকু খবর আছে, বিভিন্ন সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, কোনো সেরকম নোটিফিকেশন কিন্তু পাওয়া যায়নি। সুতরাং যেটা হচ্ছে এলাকায় সম্পূর্ণ বেআইনি ভাবে, আমরা একটা আশঙ্কা করছি যে একটা রাত যত অতিক্রান্ত হচ্ছে, আমাদের দুশ্চিন্তাও হচ্ছে এলাকার মানুষের জন্য, যে ওখানে এইগুলো কিন্তু ঐতিহাসিকভাবে দেখতে গেলে যে কোনো আন্দোলন দমন পীড়ন করার আগের প্রস্তুতি পর্ব হিসেবে নেওয়া হয়। সুতরাং সরকার যদি সেরকম কোনো পরিকল্পনা নিয়ে থাকে তাহলে তাদের বুঝে নেওয়া উচিত যে আদিবাসীরা কিন্তু এখন ওখানে, মানুষ কিন্তু যত অত্যাচারে পড়বে তত কিন্তু মানুষ একজোট হয়ে যাবে। আমরা একটা কথা জানি যে ভয় যেমন সংক্রমণিত হয়, সাহসও কিন্তু সেই একইভাবে ছোঁয়াচে হয়। সাহস যখন একবার মানুষ পেয়ে যায়, এখন একজোট হয়ে গেছে। এই প্রেক্ষিতে আবারও বলি, গতকালকে যেহেতু বারবার করে প্রেসার করা হচ্ছিল যে চরকা তুলে তোমরা আবার কাজ শুরু করতে দাও, একটি গ্রামের ওখানের মাঝি বাবা, যে আদিবাসীদের মাঝি বাবা হয়, এবং গডিত বাবা, এদের দুজনকে পুলিশ কিন্তু জোরপূর্বক তুলে নিয়ে যায় ওখান থেকে। এবং মানে যেটা পরিকল্পনা ছিল, গ্রামের মানুষ বলেন যে ওদেরকে দিয়ে চাপ দিয়ে ঘোষণা, মানে মিথ্যে কেসের ভয় দেখিয়ে, মিথ্যে মামলার ভয় দেখিয়ে ওদেরকে দিয়ে ঘোষণা করাবে, যেহেতু গ্রামের মাঝি বাবা হচ্ছে গ্রামের আদিবাসী গ্রামের মোড়ল, তো তাদেরকে দিয়ে ঘোষণা করাবে যে আমরা চরকা তুলে নিচ্ছি, আবার কাজ শুরু হোক। কিন্তু সেই মুহূর্তেই বিভিন্ন গ্রামের মহিলারা, পুরুষরা সবাই একজোট বেঁধে সেটার প্রতিবাদ করেন, যার ফলে রাত্রিবেলা কিন্তু আবার তাদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। এবং আজকে সকাল থেকে যেটা চলছে, আজকে সকাল থেকে বিভিন্ন নেতা মন্ত্রীরা ওখানে ফোন করে বারবার নাম জানতে চাইছেন যে কারা কারা আন্দোলন করছে, যাতে আর কি তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা এবং মিথ্যে মামলায় তাদেরকে জর্জরিত করা যায়। এবং ওখানকার মানুষ, দেউচা পাচামির মানুষ কিন্তু পাথর ব্যবসার উপরে আপাতভাবে ডিপেন্ডেন্ট। ওখানে যে পাথর আছে, তাদের জীবন জীবিকা নষ্ট করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এগুলো সব বন্ধ করে দেব যদি তোমরা ইমিডিয়েটলি কয়লা খনির কাজ শুরু করতে না দাও। এই হচ্ছে ভয়াবহ পরিস্থিতি ওখানে। দীর্ঘদিন ধরে ওখানকার
যে গ্রাম সভাগুলোকে পরিচালনা করতে গিয়ে নারীদের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমরা দেখেছি যে গত পরশুদিন যে নারীরা এসে সরাসরি ওই বড় বড় যে মেশিনগুলো সেগুলো বন্ধ করে দিয়েছে, এবং সব থেকে বড় কথা, রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনী সেখানে রয়েছে। সেই কেন্দ্রীয় বাহিনীর উর্দিপরা কেন্দ্রীয় বাহিনীর মানে বড় বড় যে সমস্ত মারণাস্ত্র, তার বিরুদ্ধে দাঁড়িয়ে সজোরে ঘোষণা করেছেন আমার আদিবাসী মা বোনেরা যে এখানে কয়লা খনি হতে দেব না, গাছ যেগুলো কাটা হয়েছে সেই কাটা আর গাছ বন্ধ করতে হবে। আশেপাশে যেখানে কাজ শুরু হয়েছিল সেখানে 3-4টে গ্রামের লোক এসেছিল, মানে ওই যেখানে কাজ শুরু হয়েছে ওই গ্রামটির নাম কি? চান্দা। চান্দা গ্রামে কাজ শুরু হয়েছিল। এবং এখানে বলে রাখি যে চান্দা গ্রামে কাজ শুরু হওয়ার আগে, মানে ওখানে মথুরা পাহাড়ি, পাশের গ্রাম হলো মথুরা পাহাড়ি, তো ওই গ্রামে কাজ শুরু করার জন্য, মানে এই কয়লা খনির জন্যই আর কি, একটা প্রাইমারি স্কুল আছে, সেই স্কুলটা বন্ধ করে দেওয়ার জন্য আর কি উঠে পড়ে সরকার লেগেছিল। পড়াশোনা বন্ধ? হ্যাঁ, আইসিডিএস স্কুল ছিল, ওটা বন্ধ করে দেওয়ার জন্য সরকার থেকে উঠে পড়ে লেগেছিল। এবং সেটা গ্রামের মানুষের আন্দোলনের ফলে কিন্তু সম্ভব হয়নি আলটিমেটলি। তো এখন চান্দা গ্রামে কাজ শুরু হয়েছিল ওই ফেব্রুয়ারির 6 তারিখ নাগাদ। তো এই যে কালকে বিভিন্ন গ্রামের মহিলারা গিয়ে সামনের সারিতে আমরা দেখলাম যে সামনের সারিতে থেকে তারা কাজটা বন্ধ করে দিল। ওখানের জেসিপি নিয়ে যারা গাড়ি, মানে যে শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন, জেসিপি চালাচ্ছিলেন, তাদেরকে ওই কাজের থেকে বার করে দিয়েছে কিন্তু মহিলারাই। এবং যে চরকাগুলো ঘুরে ঘুরে পুরো এলাকা জুড়ে পুঁতেছে, সেইটাও পুঁতেছে কিন্তু মহিলারা। তো কালকে এবং এখনকার যে আন্দোলনের নেতৃত্ব, সেটা কিন্তু দিচ্ছে ওখানকার মহিলারাই। ইতিহাস বলে যে আদিবাসী সমাজ মাতৃতান্ত্রিক সমাজ, এবং আদিবাসী সমাজের যে মায়েরা হয় তারা অনেক বেশি, পুরুষের থেকেও অনেক বেশি, তাদের মনোবল বেশি, তাদের গায়ের জোর বেশি, সবকিছুতেই তারা এগিয়ে। তো দেউচা পাচামি কিন্তু এই ঘটনা প্রমাণ করে, মানে চোখে না মুখে দেখিয়ে দেয়। শুরু থেকে যখন আমরা আন্দোলনে গিয়েছিলাম, সেই যখন আন্দোলন কয়লা খনির বিরুদ্ধে শুরু হয় এবং আমরা ওখানে যাই, আমরা দেখেছি যে আন্দোলনে বেশিরভাগ সংখ্যক মানুষ কিন্তু মহিলা। মানে মিছিল হচ্ছে কি সভা হচ্ছে, সেখানে অধিকাংশ মানুষ যারা অ্যাটেন্ড করছে তারা মহিলা, এবং তারা চিৎকার করে বলছেনও যে আমরা কয়লা খনি চাই না। এবং সেখানে তারা এগিয়ে থেকে নেতৃত্বের জায়গাতেও রয়েছে। এই যে যারা বলছে না যে চাকরি নিয়ে আমরা খুঁড়তে দেব, এইটুকুনি কাজও পর্যন্ত হতে পারতো না যদি মহিলারা ওইখানে নেতৃত্ব দিত। তো এখন যেহেতু মহিলারা সামনের সারিতে উঠে আসছে এবং কোনো একটা মুখ আপনি দেখতে পারবেন না। আগে যেমন মহাসভা ছিল, তারপরে আরো আন্দোলন এগিয়েছে, তখন এক একটা মুখ দেখতে পেয়েছে না, মানে আমরা পদে পদে এক একটা মুখ দেখতে পেয়েছি যে দেউচা বাচামির এই মুখ, দেউচা বাচামির অমুক মুখ। এখন কিন্তু কোনো মুখ নেই। গ্রামের মানুষেরা বলছেন যে আর আমরা কাউকে চাই না, গ্রামের মানুষ মিলে আমরা আন্দোলন শুরু করব। আর এবং কাউকে, কোনো বাইরে থেকে কেউ যদি আসেও, আমরা তাদেরকে আমাদের এই আন্দোলন ভাঙতে দেব না। আমাদের ভাষা অত্যন্ত স্পষ্ট, আমরা কোনো প্যাকেজ চাই না, আমরা আমাদের জল জঙ্গল জমির অধিকার ছাড়বো না, আমাদের এখানে গাছ কাটতে দেব না। সিলিকোসিস ও অন্যান্য পেশাগত রোগ বিরোধী কোঅর্ডিনেশন কমিটি তারা কুর্নিশ জানিয়েছে এই দেউচা পাচামি লড়াকু মহিলাদের মানবাধিকার পদদলিত হচ্ছে জন্যে তারা এই পশ্চিমবঙ্গ সরকারকে ধিক্কার জানিয়ে তারা ওই অঞ্চলে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরিষ্কার করে ওখানকার মেয়েরা বলছে বাইরের কোনো হস্তক্ষেপ আমরা চাই না। কিন্তু বন্ধুরা তাদের সঙ্গে মত বিনিময় করতেই পারে, কারণ ওখানে সিলিকোসিস এবং অন্যান্য যে সমস্ত ফুসফুসের রোগ অত্যন্ত প্রবল রয়েছে, সেগুলো সরকার অস্বীকার করে। এই মানুষগুলো ওখানে যাওয়ার পরে তারা একটি হোটেলে ছিলেন, তাদের 8 জন প্রতিনিধি গতকাল রাতেই সিউড়ি এসে পৌঁছায়। এই দলে অনেকে ছিলেন, তারা একটা গেস্ট হাউসে থাকেন, কিন্তু সকালবেলা বুঝতে পারেন 7:30 নাগাদ বুঝতে পারেন যে গেস্ট হাউসের বাইরের তাদের যে ঘর, সেই ঘরটাকে তালা বন্ধ করে দেওয়া আছে।
বীরভূমের দেউচা পাচামি কয়লা খনি পরিদর্শনে যাওয়া মানবাধিকার সংগঠনের কর্মীদের গতকাল প্রবল হেনস্থার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ উঠেছে। গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বা এপিডিআর এর পক্ষ থেকে বীরভূমের জেলা শাসকের কাছে এই মর্মে লিখিত অভিযোগও দায়ের করা হয়। কলকাতায় ফিরে সংগঠনের সভাপতি রান্ত মুন্সি আকাশবাণীকে বলেন, তিলপাড়া ব্যারেজ পেরিয়ে শেওড়াকুড়ি মোড়ে প্রায় 150 জনের একটি দল তাদের গাড়ি আটকে দেয় এবং মদ্যপ অবস্থায় গালিগালাজ করতে থাকে। ফাঁকা মাঠ ঘিরে রেখে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে ঘটনাস্থল থেকে তরুণ পরিবেশকর্মী জুই কোলে আমাদের প্রতিনিধিকে জানান, পুলিশ প্রশাসন মানুষকে ভুল বুঝিয়ে জমি দখলের চেষ্টা করছে। কয়েকদিন ধরে চান্দা ও সাগরবান্দি গ্রামের আদিবাসী মানুষ একত্রিত হয়ে কয়লা খনির কাজ বন্ধ করার জন্য আন্দোলন চালাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এখানকার যে আদিবাসী সমাজ 3-4টে গ্রাম মিলে আমরা প্রথমে বাধা দিই ওই কাজে, এবং এখনো পর্যন্ত সেই চরকি চলছে। আমাদের জেলা শাসক, তারপরে ওসি এবং বিভিন্ন সরকারের লোক ক্রমাগত গ্রামের মধ্যে বিভিন্নভাবে অপারেশন নামানোর চেষ্টা করছে। এখনো পর্যন্ত পুলিশ থেকে বারবার থ্রেট দেওয়া হচ্ছে যে তোমরা চরকা তুলে নাও, যদি চরকা না তুলে নাও তাহলে কিন্তু আমরা কড়া ব্যবস্থা নিতে বাধ্য হব। তবুও এলাকার আদিবাসীরা নড়েনি, মহিলারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। আমরা তাদের কাছে শুনতে পাচ্ছি যে কয়েকজন বেশ অসুস্থ হয়ে পড়েছে। আমি যখন লক্ষ্মীকে ফোন করলাম, লক্ষ্মীও বলল যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। এখানে সব থেকে বড় প্রশ্ন যেটা জাগে, যেটা সবার কাছে আশা করি পরিষ্কার হয়ে যাচ্ছে এবারে, যে আমরা এতদিন ধরে কি শুনে এসেছি বিভিন্ন সরকারের পক্ষে মিডিয়া মারফত এবং সরকারের যারা ধামাধরা তাদের মুখ থেকেও কি শুনে এসেছি, যে দেউচা পাচামির মানুষ 90% জমি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, সবাই ওখানে খুশি, সবাই প্যাকেজ নিয়ে নিয়েছেন। তো সবাই যখন খুশি, সবাই যখন প্যাকেজ নিয়ে নিয়েছেন, তাহলে এই প্রতিনিধি দলকে বাধা দেওয়ার কি মানে? তাহলে কোনো সংগঠন যদি মানুষের কাছে কথা বলতে যান, তাহলে তো সত্যিটাই জেনে যাবেন। তারা তো আটকানোর কোনো প্রয়োজন পড়ে না, গ্রামে এত পুলিশ বাহিনী মোতায়েন করারও প্রয়োজন পড়ে না। বাইরে থেকে যদি কেউ সমর্থন দিতে যান, হ্যাঁ, আর এখন আদিবাসী নেতৃত্বরা, মহিলারা বলছেন বাইরে থেকে কেউ আন্দোলনের নেতৃত্ব দিক, আমরা চাই না। এটা সত্যি। এটার কারণ বাস্তবটা খুবই পরিষ্কার, যে গ্রামের মহিলারা এখন, শুধু গ্রামের মহিলারা নয়, সকলে বুঝতে পারছেন যে গ্রাম সভা বলতে কি বুঝি, যে গ্রামের মানুষরা সবাই মিলে সিদ্ধান্ত নেবে আন্দোলন কিভাবে এগোবে, কিভাবে পিছবে। এটা তারা পরিষ্কার। কিছু কারণও আছে। এক তো বনাধিকার আইন তাদের সাপোর্ট করবে, বনাধিকার আইনের মাধ্যমে গ্রামসভা করলে তারা শক্তিশালী হবে, তারা বুঝতে পারছেন। এবং দ্বিতীয়ত, কোনো 1-2 মুখ যদি সামনে আসে, তারা ঐতিহাসিকভাবে দেখছেন যে পুলিশ এবং প্রশাসন তাদেরকেই টার্গেট করে তাদের উপর অত্যাচার নামিয়ে আনছে। কিন্তু যদি গ্রামের সবাই মিলে, সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে আন্দোলন এগিয়ে যান, তাহলে কিন্তু পুলিশ প্রশাসন পিছু হটতে বাধ্য। সেই কারণেই বাইরে থেকে নেতৃত্ব ওনারা চাইছেন না, কিন্তু সমর্থন দিতে তো যেতেই পারেন। সেই সমর্থন দিতে যান কি যাই করতে যান, এখানে পুলিশের বাধা দেওয়ার, তাদেরকে বলা হচ্ছে একটা ট্যাগ এখন আমাদের রাজ্য সরকারের খুব পছন্দ হয়েছে, বহিরাগত। হ্যাঁ, বহিরাগতরা ভুল বোঝাচ্ছে, লক্ষ্মীদাও যেটা বললো, উস্কানি দিচ্ছে। তাহলে এত বাইরের জেলার থেকে, বাইরের জায়গা থেকে, বাইরের থানা থেকে পুলিশ নিয়ে ওখানে মোতায়েন করছে। গ্রামের মহিলারাই বলছেন এরা বহিরাগত নয়, আমাদের আন্দোলনের পাশে দাঁড়াতে আসলে সেই বহিরাগত। আর এখানে এসে আমাদের জমি খুঁড়ে আমাদের মা বোনদের উপরে নানান ভাবে অত্যাচার করে ভয়ের একটা বাতাবরণ যারা সৃষ্টি করছে, তারা বহিরাগত নয়। ইন্টারনেট বন্ধ করে দেওয়া মানে হচ্ছে মানুষের যে ফান্ডামেন্টাল রাইটস, বাক স্বাধীনতা, সেই বাক স্বাধীনতা বন্ধ করে দেওয়া। অর্থাৎ এই এলাকার মানুষের যে আসল মনের কথা, যেটা তারা জানাতে চাইছে বহির বিশ্বকে, যেটাকে তারা জানাতে চাইছে সেই অঞ্চলের বাইরের মানুষগুলোকে, এবং জানার পরেই তো এই যে বন্ধু যারা হাত বাড়িয়ে দিচ্ছেন, যাওয়ার চেষ্টা করছেন, এই সমস্ত মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে চাইছেন, তাদের কাছে বেশি বেশি করে যাতে না পৌঁছতে পারে, সেই জন্যেই ইন্টারনেট পরিষেবা ওখানে বন্ধ করে দিয়েছে। ফলে ইন্টারনেট পরিষেবা যদি বন্ধ হয়ে যায়, তোমার কি মনে হয় যে আদিবাসী মা বোনেরা এখন বনাধিকার আইনটা ভালো বুঝে গেছে? আমরা যখন প্রথম কাজ শুরু করেছি তখন বনাধিকার আইন আমাদের বোঝাতে হয়েছে, কিন্তু এখন আদিবাসী গ্রামের প্রত্যেকটা মা বোনেরা তারা বনাধিকার আইন এবং গ্রাম সভাটা সবাইকে বুঝিয়ে দিতে পারে। সেই অধিকার কি তারা ছেড়ে দেবে? লক্ষ্মী, আমি প্রথমেই বললাম যে আজকে এই সরকারে যত দুর্নীতিগ্রস্ত মানুষ আছে, যত
মানে মাফিয়া আছে, সমস্ত মাফিয়া কিন্তু সরকারের মানে ডান হাত বাঁ হাত তাদের নজর দিয়েই তারা দেখছেন। আজকে এটা কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষ বুঝে গেছে। আমরা কিছুদিন আগে পুরো যতগুলো আমাদের আদিবাসী সংগঠন আছে আমরা জল জঙ্গল জমি বাঁচাও আন্দোলন নাম দিয়ে আমরা টোটালি ওখানকার দেউচা পাচামি মানুষের পাশে থাকার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। আমরা বারবার সরকারকে বলেছি যে দেখুন আপনারা জোর করে যখন ওখানে গর্ত খুঁড়ছেন এটা কিন্তু আপনাদের কবর খোঁড়া হচ্ছে। আজকে যদি আদিবাসী সমাজ আজকে তারা বুঝতে পারে সমস্ত মানুষ যে সেখানে জোর করে আপনারা জমি নিচ্ছেন, যে মানুষকে বোকা বানিয়ে সেখানকার জমি দিচ্ছেন, আদিবাসীদের মানে উচ্ছেদ করছেন, এবং তার সাথে সাথে আজকে যতগুলো প্রকল্প আছে ম্যাক্সিমাম প্রকল্প কিন্তু আদিবাসীদের উচ্ছেদ করা এবং জঙ্গলের জমি মানে বনাঞ্চলের জমিকে আজকে বিদেশের হাতে তুলে দেওয়া, জঙ্গল ধ্বংস করে। তাই এই প্রকল্পগুলোকে আমরা চিহ্নিত করেছি। সরকারকে আপনারা নিশ্চয়ই জানেন যে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। আমরা জানি যে আমাদের যে অযোধ্যা পাহাড় এবং সেখানে আমাদের যে ধর্মীয় ভাবাবেগ আছে এবং সেই পাহাড়টাকে রক্ষা করার জন্য শুধু বাংলার মানুষ নয় ভারতবর্ষের আদিবাসীরা সেখানে কিন্তু সেই আন্দোলনে আমাদের সাথে যোগাযোগ করছেন এবং আগামী দিনে করবেন। তো আজকেও এই দেউচা পাচামি মানুষের সাথে যদি এরকম অন্যায় হয়, এরকম ভাবে যদি জোর জবরদস্তি তাদের উপরে মানে বিভিন্ন ভাবে তাদের প্রেসার ক্রিয়েট করিয়ে তাদের সরকারকে বা সাধারণ মানুষকে যদি জানায় যে আমরা এরা মানে এমনিতেই দিচ্ছে, আমার একটা অবাক লাগছে যেখানে যে সেখানে জমির টাটাস গুলো কিন্তু মানে পাল্টে দিয়েছে। বনাঞ্চলের স্ট্যাটাস যেখানে ঘোষিত বনাঞ্চল, সেই বনাঞ্চলের স্ট্যাটাস পাল্টানো যায়? পাল্টালে সেটা মানবে আদিবাসীরা? আমরা যেটা দেখছি যে সেখানে এতদিনের যে নাটক সরকার দেখালেন, যে নাটকগুলো সরকার দেখালেন যে সেখানকার 95% মানুষ জমি দিয়ে দিয়েছে, কিন্তু সেই জমিতে আজকে কেন কয়লা খনি শুরু হলো না? আজকে কেন কয়লা খনি শুরু হলো ওই বনাঞ্চলে? আজকে যে বনাঞ্চলে আমি দাগ নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি 1276, যে দাগ নাম্বারটা আপনারা দেখবেন সেখানে ডাঙ্গা লেখা আছে, কিন্তু সেখানে যে 100 প্রায় 24 একর জায়গার উপরে ওখানে মাত্র ওই বনাঞ্চলের যে গাছগুলোকে সরিয়ে দেওয়ার যে আপনার ছবিগুলো দেখছেন, কিন্তু এই গাছগুলো কি সেখানে মানুষ চাইছিল? আদিবাসী মানুষগুলো চাইছিল? তাহলে আদিবাসী মানুষ যেটা চায়নি সেটা সরকার দিচ্ছে, আর যেটা চাইছে সেটা দিচ্ছে না। সেখানে আমরা বারবার প্রথম থেকে দেখে এসেছি সেখানকার মানুষ যে সার্বিক ডেভেলপমেন্টের কথা বলেছিলেন, আজকে সেখানকার মানুষ যে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে তাদের জীবন জীবিকার কথা বলেছিলেন, আজকে সেখানে এই পাথর বিকল্প হিসেবে তারা ধান কিংবা কৃষিকে যেটা নষ্ট করে দিয়েছে, সেটা কার? এই সরকারের দীর্ঘদিনের একটা প্ল্যানিং ছিল যে ওই এলাকার মানুষকে মানে তাদের যে জীবন জীবিকা সেখান থেকে কনভার্ট করতে হবে। সেখানকার মানুষ বলেছিলেন যে সেই আমরা গিয়েছিলাম, আমাদের কথা তো দিদি শুনলেন না, উপরন্তু আমাদেরকে হুমকি দিলেন যে আমার ওখানে সরকারি জমি আছে, সরকারি জমি মানে ভেস্ট ল্যান্ড আর ফরেস্ট ল্যান্ড, এটা নাকি সরকার মানে মমতা ব্যানার্জি তাদের পৈতৃক সম্পত্তি মনে করেছেন, মানে সেই সম্পত্তি যে আদিবাসীদের ওখানকার অধিকার আছে সেটা জানেন না উনি। সেই কারণে আমরা বারবার বলি যে এই সরকার সংবিধানকে মানেন না, এই সরকার তারা আইনকে মানেন না, এই সরকার তারা তাদের এই ভারতবর্ষের মানুষকে ভুল বোঝাবার জন্য নিজেদের দলতন্ত্র নিজেদের কায়েম করার চেষ্টা করছেন। পরিষ্কার ভাবে বলছে, এখানে লুকোচুরির কোনো কথা নয়। বলছে সরকার বারবার বিজ্ঞাপন দিয়ে বলছে যে 95% মানুষ যারা জমি দিয়েছে তাদের জমিতে কয়লা খনি করুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আজকে এই জোর করে এই আমাদের যে বনাঞ্চলগুলোকে ধ্বংস করে দিয়েছে, এটা তার মানেটা কি? যে বনাঞ্চলটাকে ধ্বংস করতে পারলে ওখানে তারা সেখানে মানে একটা শিলা মানে পুঁতে দেওয়ার মতো হবে যে আজকে কেন্দ্র সরকার আজকে বনাধিকার আইনকে শেষ করে দেওয়ার জন্য যে আমাদের বনাধিকার অধিনিয়ম 2023 লাগু করেছে সেটাকে হাতিয়ার করে আজকে এই সরকার সমস্ত আদিবাসীদের প্রকল্পগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করবে এবং সমস্ত জঙ্গল থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করার একটা চক্রান্ত। তো সেই কারণে আমরা এই সরকারকে পুরো ধিক্কার জানাচ্ছি। আর এই চ্যানেলের মাধ্যমে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে আমি বলতে চাই
যে আজকে যদি আমরা এই দেউচাপাচামি মানুষের পাশে যদি না দাঁড়াতে পারি, আজকে তাদের সাথে যে অন্যায় হচ্ছে, তাদের সাথে যে এই সরকার অন্যায় করছে, এর বিরুদ্ধে যদি প্রতিবাদ না করতে পারি, তাহলে কিন্তু আজকে ঠুরগাঁকে বাঁচাতে পারবো না, অযোধ্যা পাহাড়কে বাঁচাতে পারবো না। আজকে আমাদের পাঞ্চেত ড্যাম্পের যে মানুষগুলো জীবন জীবিকা তাদের নষ্ট করে দেওয়া হয়েছে, সেখানে তাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারবো না। আজকে টোটাল যে আমাদের গোয়ালতোর এবং ওখানে যে আমাদের গড়বেতা যে শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলে কৃষিভিত্তিক যে শিল্প সেটাকে নষ্ট করে সেখানে পাওয়ার প্রজেক্ট করে দিচ্ছে, সেখানে আদিবাসীদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি ফিল্মি সিটি থেকে আরম্ভ করে শালবনি থেকে আরম্ভ করে আজকে ঝাড়গ্রামে যে স্পঞ্জ আয়রন যে কারখানা, সেখানে আমরা বারবার দেখছি যে আজকে টোটালি জঙ্গল মহলটাকে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এই যে লক্ষ্মী যেটা বললেন যে এক হাতে পাট্টা আর এক হাতে জমি দিয়ে দিয়েছি, তার স্বীকৃতিপত্র আমাদের দিয়ে দাও, তার মানে যে ওই অঞ্চল থেকে বহু বহু পরিমাণে আদিবাসীদের ওই গ্রাম থেকে উচ্ছেদ হতে হবে। তো আদিবাসীরা গ্রাম পত্তন করেছিল, আদিবাসীরা কমিউনিটি ফরেস্ট হিসাবে যে ফরেস্ট ল্যান্ড গুলো ব্যবহার করত, তারা গোচরণ ভূমিগুলোকে ব্যবহার করত। সরকার কি গোটা এরকম একটা আদিবাসী গ্রাম পত্তন করে আদিবাসীদের সেখানে রিহ্যাবিলিটেশন দিতে পারবে? জয়, এটা তো আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত যে গ্রাম গ্রাম তুলে নিয়ে গিয়ে কোথাও বসানোর সেটা কি যোগ্য? যে একটা গ্রাম সেটাকে সমগ্র যেরকম আছে ঠিক সেই মডেলে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় শিফট করানো, সেটা কি সম্ভব? মানে মুখ্যমন্ত্রী তো এখন বলছেন যে উনি জঙ্গল সামনে রাখা হয়েছে, ওই গাছ তুলে নিয়ে গিয়ে আমরা অন্য জায়গায়। আরে গাছের সঙ্গে যে জীবনটা জড়িত রয়েছে, আদিবাসী জড়িত রয়েছে, মানুষ জড়িত রয়েছে, ওখানকার পশুগুলো জড়িত রয়েছে, তারা কি হবে গাছটা তুলে নিয়ে গেলে? এবং এই যে গাছটা নিয়ে যাচ্ছে যে উনি ক্লেম করছেন, সেটাও কতটা সত্যি সেটা ওই এলাকায় গেলে বুঝতে পারবেন। যে গাছ যেখানে রয়েছে ধরুন 100-150-এর ওপরে গাছ, সেখানে 20-30টা গাছ হয়তো তুলে নিয়ে গিয়েছে, বাকি সব গাছ কেটে দিয়েছে। এই দেখেই তো আদিবাসীরা আজকে খেপে উঠেছেন। ওনাদের মানে আন্দোলনের মেন জায়গা তো এই জায়গায় যে সরকার থেকে বলা হয়েছিল গাছ কাটা হবে না, হঠাৎ করে আমাদের সেই জঙ্গল কেন ধ্বংস করা হচ্ছে। এবারে আসি যে তোমার প্রশ্নে, আদিবাসীদের পাট্টা দেওয়া হচ্ছে এক হাতে জমি নেওয়া হচ্ছে। এখন যদি মানে এটা উদ্ভাস শুরুতেই বলেছে যে এখন যদি কোনো কাজে আদিবাসীরা ওখানকার এলাকার মানুষ যদি ব্লকে যায় বা পঞ্চায়েতে যায়, কোথাও যায় বা ডিএমএ যায়, সেখানে বলা হচ্ছে যে আগে তুমি কয়লার জন্য সই করো, তারপরে তোমার এই কাজটা হবে। আমি এই রিসেন্ট ঘটনা বলছি যে একজন স্টুডেন্ট, তার এসটি কার্ড লাগবে কলেজে ভর্তির জন্য, যে মানে কলেজের কাজে, তো যেই কারণে সে বিডিওতে যায়, তার এসটি কার্ড এখনো, সে এসটি কিন্তু তার এসটি কার্ড নেই, তো সে এসটি কার্ডের জন্য বিডিওতে যায়। বিডিও থেকে তাকে বলা হয় যে আগে কয়লায় সই করো, তারপরে হবে তোমার এসটি কার্ড। এইরকম ভাবে গ্রামবাসীদের ওপর টর্চার করা হচ্ছে, বিভিন্নভাবে ম্যানিপুলেট করানোর চেষ্টা করা হচ্ছে। এবং এই যে জমির পাট্টা, তাহলে আপনি ভাবুন না, মানে এটা তো একটা ভাবার বিষয় যে এত বছর ধরে, পূর্বপুরুষ ধরে ওখানের মানুষ ওখানে বসবাস করছে, ওখানে তাদের বাড়ি, ওখানে তারা চাষবাস করছেন, গরু পালন করছেন, থাকছেন, সেখানেই ভোট দিচ্ছেন। এদিকে তারা যে মাটিতে থাকে, সেই মাটির যে জমিতে থাকে, সেই জমির তাদের পাট্টা নেই। এদিকে আমাদের আইন আছে, ফরেস্ট রাইটস অ্যাক্ট, আদিবাসীদের জন্য এই আইন তৈরি করা হয়েছিল 2006 সালে, আর আজকে 2025 সাল। এখনো পর্যন্ত আদিবাসীদের জমি যে আপনার মানে যে আদিবাসী ওখানে থাকছে তার জমি, তার প্রমাণ নেই। তাহলে দেউচার মাটির এরকম অবস্থা, তো এখন থেকে মানে এটাও একটা ভাবার বিষয়, যেহেতু ওখানে গ্রামের অধিকাংশ মানুষের জমির পাট্টা নেই, তাহলে সরকার থেকে যেটা কি করছে যে ওখানে আমার বাড়ি, এটা আমার বাড়ি, আমি এখানে থাকি, কিন্তু অন্যের নামে ওই পাট্টা দিয়ে দিচ্ছে, দিয়ে তার থেকে জমিটা লিখে নিচ্ছে। যেহেতু আমার কাছে প্রমাণ নেই, আমি ওখানে থাকি এটা প্রমাণ আছে, কিন্তু পাট্টা নেই তো আমার, তো অন্যের নামে আমার জমিটা লিখিয়ে দিচ্ছে, দিয়ে তার থেকে কয়লা মানে
জমিটা আবার সরকার নিয়ে নিচ্ছে। এই ঠিক, ঠিক, রকম ভাবে ঠিক। বিভিন্ন কারসাজি করে আদিবাসীদের উচ্ছেদ করার পরিকল্পনা চলছে। এটা কিন্তু সমগ্র জায়গার আদিবাসীদের ভেবে দেখা উচিত, শুধুমাত্র দেউচা পাচামির নয়। যে আজকে পুরুলিয়া, তারপরে ঝাড়গ্রাম, বিভিন্ন জায়গার কিন্তু আদিবাসীরা এইভাবে অপ্রেসড, বিভিন্ন ভাবে তাদের জমি, তাদের জল জঙ্গল জমির অধিকার কেড়ে নিচ্ছে সরকার। শুধুমাত্র রাজ্য সরকার নয়, কেন্দ্র সরকারও এর সাথে জড়িত। দেউচাতে আজকে যে সিচুয়েশনটা আন্দোলনের ফলে তৈরি হয়েছে, প্রতিটা গ্রামে অজস্র পুলিশ। যদি কেউ আন্দোলন করে, যারাই আন্দোলনে সামিল হচ্ছে তাদেরকে ফোন করে থ্রেট দেওয়া হচ্ছে। 2-3 জন গ্রামের মোড়ে যদি জটলা মানে একসাথে দাঁড়াচ্ছে, সেখানে পুলিশ গিয়ে হুমকি দিচ্ছে যেখানে দাঁড়ানো যাবে না, কোনো আলোচনা করতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না। বাড়ির সামনে পুলিশ মহিলাদের মানে বিভিন্নভাবে ইনসিকিউর করে রেখেছে জায়গাটাকে। তো এবং ওখানে কি হচ্ছে তার খবর কোনো বাইরে আসতে পারছে না ইন্টারনেট না থাকার কারণে। তাহলে আজকে যদি দেউচার মাটি ছত্তিশগড়ের মতো জায়গায় পৌঁছায়, যেখানে ছত্তিশগড়ে আদিবাসীদের ওপর অত্যাচার করা হচ্ছে, ওপর থেকে হেলিকপ্টারে করে বোমা বর্ষণ করা হচ্ছে, বাচ্চা মহিলা সহ সবাইকে পুড়িয়ে মারা হচ্ছে, ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এই অবস্থা যদি আমাদের পশ্চিমবঙ্গে বাংলার বুকে হয়, দেউচা পাচামিতে হয়, তাহলে কিন্তু বাইরের মানুষ কেউ অবাক হবে না। এই বাংলাতে আমরা সিঙ্গুর দেখেছি, নন্দীগ্রাম দেখেছি। সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনটাকে আরো বেশি চাঙ্গা করার জন্যে সেই সময় কলিঙ্গনগর থেকে এই এখন যারা দেউচা পাচামি করছে, অযোধ্যাতে সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে, তারাই কলিঙ্গনগর আদিবাসীদের এনে তারা দেখিয়ে দিয়েছিলেন যে দেখো আদিবাসীরা লড়াই করে তার জল জঙ্গল জমি আটকে রাখতে পারে। উড়িষ্যায় সেটা ঘটেছে, তখন কলিঙ্গনগরের পক্ষে ছিলেন। এখন তারা দেউচা পাচামিতে আদিবাসীদের ধ্বংস করে দেওয়ার জন্য, উচ্ছেদ করার জন্য সেখানে আমার স্বপ্নের প্রজেক্ট দেখাচ্ছেন। এটা হচ্ছে একদিকে দ্বিচারিতা, আর একদিকে অহংকার। সেটা হচ্ছে কলিঙ্গনগর পারেনি, আমি পারছি, দেখো দেউচা পাচামি করে আমি দেখিয়ে দেব যে আদিবাসীদের জন্য টেনেন্সি অ্যাক্ট যা থাকে থাকুক, আদিবাসীদের জন্য সাংস্কৃতিক আইন যা থাকে থাকুক, আদিবাসীদের জন্য বনাধিকার যা থাকে থাকুক, আমি শেষ কথা বলবো, আমি যা চাইবো তাই হবে। সেটা প্রমাণ করতে পারলে এই দেশের আদিবাসী মূল নিবাসীদের যে সাংবিধানিক অধিকার আছে, সেই সাংবিধানিক অধিকারকে একেবারে অকেজ করে দেওয়া যাবে। এই প্ল্যান নিয়ে এগোচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার, তাই মনে হচ্ছে না? একদমই, মানে এই সরকার মানে যখন ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে 2011 সালে, তারা সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলনে আমাদের মুখ্যমন্ত্রী মানে সেইটার উপরে দাঁড়িয়ে আর কি ক্ষমতায় আসেন, এবং আজকে তারা শুধু দেউচা পাচামি করছে। দেউচা পাচামি নয়, দেউচা পাচামির এর আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, এমনকি কলকাতা শহরের বুকেও যেভাবে পারছে জমি মাফিয়াদেরকে লাগিয়ে যেভাবে খুশি জমি দখল করছে। ভাঙড়ে দেখেছি আমরা হয়েছে, ভাঙড়ে পাওয়ার গ্রিড করার জন্য হয়েছে। লক্ষ্মীদা অনেকগুলো উদাহরণ দিলেন যে বিভিন্ন ভাবে আদিবাসীদের, দলিতদের, সংখ্যালঘুদের কিভাবে অধিকার হরণ করা যায়। এটা একটা সম্পূর্ণভাবে ব্রাহ্মণ্যবাদী চক্রান্ত ছাড়া আর কিছু নয়। এবং দেখা যাচ্ছে যে দেউচা পাচামির ক্ষেত্রে যে কিভাবে আদিবাসীদের পরিষ্কার ভাষায় ব্ল্যাকমেল করা হচ্ছে, ওখানকার সাংসদকে দিয়ে, ওখানকার তৃণমূলের নেতারা, থানার ওসি থেকে শুরু করে এসপি, বড় বড় যারা আছেন আধিকারিকরা, যারা দীর্ঘ 77 বছর স্বাধীনতার পরে, যাদের ওই এলাকায় খুঁজেও পাওয়া যেত না, হ্যাঁ দেখাও যেত না, জীবনেও কোনোদিনও দেখা যেত না, তারা হঠাৎ করে এসে বলছেন যে এখানে পানীয় জল করে দেব, এখানে রাস্তা করে দেব, এখানে এসটি কার্ড করে দেব, ভোটার কার্ডের সংশোধন করে দেব। তাহলে এইগুলো তো স্বাভাবিক প্রশ্ন ওনাদের মনেও জাগছে যে এত বছর কোথায় ছিল এরা। হ্যাঁ, এখন আমাদের উচ্ছেদ করবে বলে আমাদেরকে তাড়িয়ে আমাদের এসটি কার্ড করে দেবে, আমাদের ভোটার কার্ড করে দেবে। মানে পরিষ্কার ভাষায় একটা ব্ল্যাকমেল করা হচ্ছে যে তুমি কয়লায় সই করো, তাহলে তোমার এই 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 নানান প্রকল্প, যেগুলো তাদের অধিকার, প্রকল্প শুধু নয় সাংবিধানিক অধিকার, সেইগুলো দেওয়ার জন্যও আজকে ব্ল্যাকমেল করা হচ্ছে যে কয়লার নামে জমি না দিলে মানে আমরা সেই অধিকারগুলো তোমাদের দেব না।
বিডিও অফিসে গেলে বলা হচ্ছে আমরা এখন কয়লার কাজ নিয়ে ব্যস্ত, কোল প্রজেক্ট নিয়ে ব্যস্ত, কোনো কাজ হবে না, এরকম বলা হচ্ছে। তারপরে যেটা বললো লক্ষ্মীদা যে এক হাতে জমি দিয়ে, মানে এক হাতে জমির পাট্টা দিয়ে আর এক হাত দিয়ে নিয়ে নিচ্ছে, হ্যাঁ এই কাজ করছে বেআইনি ভাবে। যেখানে এই মুহূর্তে খননটা শুরু করেছে সেটা ফরেস্ট ল্যান্ড, সেটা প্রজেক্টের ম্যাপে যেটা ডিএম অফিসে টাঙানো আছে সেই ম্যাপে ভেস্টেড ল্যান্ড দেখিয়ে খনন শুরু করেছে। এবং মানে যেহেতু এটা একটা এত বড় প্রজেক্টের বিভিন্ন ক্যাটাগরি হয়, সেই ক্যাটাগরিতে মানে যেরকম ক্যাটাগরির প্রজেক্ট, যত বড় প্রজেক্ট তার বিভিন্ন আইন কানুন আমাদের ভারতবর্ষের সংবিধানেই আছে, সেই আইনগুলো ফলো করতে হয়, সেই আইনগুলো মেনে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এগুলো করতে হয়। কিন্তু এই মুহূর্তে একটা ছোট্ট জমি খনন হবে দেখিয়ে তারা দেখাতে চাইছে এটা একটা ছোট প্রজেক্ট, যাতে করে কোনো ছাড়পত্র যাতে দরকার না পড়ে। মানে ভাওতাবাজির কোনো সীমা নেই যেভাবে চলছে এই সরকারটা। তো সেক্ষেত্রে আমাদের মানে আমার এটাই মানে বক্তব্য থাকবে যে এখনো অবধি ওখানে গ্রামের মানুষরা রাত জেগে পাহারা দিচ্ছেন, কারণ ওনারাও জানেন না ওনাদের উপর কি অত্যাচার নেমে আসতে পারে। পশ্চিমবঙ্গ পরবর্তীকালে ছত্তিশগড়ের মতন অবস্থায় যাবে কিনা সেই আশঙ্কাতেও তারা আছেন। আমাদের বলা উচিত যে সংবিধান রক্ষা করার জন্য কিন্তু আজকে দেউচা পাচামির মানুষরা রাস্তায় নেমেছেন, এবং সংবিধান যে সরকার সে কোনো আকাশ থেকে আসেনি, সে সাধারণ মানুষের, আদিবাসী, দলিত, সংখ্যালঘু সবার ভোটে ফলে তারা এসছে, তাদেরকেও আকাশ থেকে ফেলেনি, জনগণ তাদের নির্বাচিত করেছেন। সেই সরকার যদি সংবিধান না মেনে চলতে পারে তাহলে রাস্তায় নেমে সংবিধান রক্ষা করার দায়িত্ব জনগণের, এবং সেই দায়িত্ব কিন্তু তারা তুলে নিয়েছেন, তারা মানবেন না। ভারতবর্ষে যতগুলো আন্দোলন হয়েছে সেই আন্দোলনকে সাক্ষী রেখে আজকের আদিবাসী মানুষ যে অঙ্গীকারবদ্ধ হয়েছে, আমি আপনাকে বলছি এবং চ্যানেলের মাধ্যমে জনগণকে বলছি, এটা আর একটা ইতিহাস তৈরি হবে। কারণ এই সরকার নির্লজ্জ সরকার, বিশ্বাসঘাতক সরকার। এই সরকার আদিবাসীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তৎকালীন সময়ে বিরোধী নেত্রী থাকার সময় উনি যখন আদিবাসীদের ভোট চেয়েছিলেন, উনি বলেছিলেন যে আমাকে আপনারা মুখ্যমন্ত্রী বানান, আমি মামাটি মানুষের জন্য কাজ করব, আমি আপনাদের সমস্ত সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেব। আজকে দেউচা পাচামি নাকি তা উনার স্বপ্নের প্রকল্প, সেই স্বপ্নের প্রকল্পতে উনি কয় একদিনও তো সেখানকার মানুষ বলছে না যে দিদি আপনি নিজে এসে দেখে যান, আপনি আমাদের সাথে কথা বলুন, তারপরে আপনি এখানে আপনার স্বপ্নটাকে বাস্তবায়িত করবেন। কিন্তু এখনো পর্যন্ত উনি একদিন গিয়েছেন সেখানকার মানুষের সাথে কথা বলতে? উনি তো নবান্নে একদিন ধমকি দিয়ে শুধু ছেড়ে দিয়েছেন। উনার উচিত ছিল নাকি সেখানকার মানুষ নিজের পরিস্থিতি জানিয়ে যাওয়া? এত প্রোগ্রাম করছেন, ধারে পাশে ঘুরে আসছেন, কিন্তু দেউচা পাচামি একবার ঢুকতে পারছেন না। তো আজকে সেই নির্লজ্জ এই সরকার তাদের জবাব দেওয়ার জন্য আদিবাসী সম্প্রদায় তৈরি আছে। কি মনে হয় যে এই যে লড়াই, এই লড়াই কি সহজে ছেড়ে দেবে আদিবাসী মা বোনেরা? তারা পরিষ্কার করে বলেছে জান দেব, রক্ত দিব, জমি দিব নাই। কি মনে হয়? দেখুন, ওনাদের বক্তব্যে স্পষ্ট এবং ইতিহাসে লেখা আছে যে আদিবাসী সমাজ যখন লড়াই করে সেই লড়াই সব থেকে বেশি দৃঢ় হয়, এবং সেখানে আদিবাসী সমাজের মহিলারা নেতৃত্ব দিচ্ছেন। একবার ব্লকে তারা বিভিন্ন কাজে গিয়েছিলেন, গ্রামের সবাই অনেকেই মিলে তাদেরকে বলা হয়েছিল যে এই রেশনের কথা বলতে, তাদের রেশনের যে সমস্যা এগুলো নিয়ে আলোচনা করতে। তাদের পারিবারিকভাবে বলছে এই নিন 10 কেজি চাল নিয়ে যান, 16 কেজি চাল নিয়ে যান, চালের বস্তা বস্তা চাল দিয়ে দিচ্ছে ব্লক থেকে যে তোমরা নিয়ে যাও, এবং ওনাদেরকে ব্লক থেকে ছাড়ার জন্য গাড়ি দিয়ে দিচ্ছে যে আপনারা কি হেঁটে হেঁটে যাবেন, আমাদের ব্লকের গাড়ি আছে আপনাদের ছেড়ে দেবে। ওখানকার মানে আদিবাসী মহিলারা আশ্চর্যজনকভাবে সেই চাল, সেই প্রলোভন এবং সেই গাড়ি তারা বিডিওর মুখের সামনে রিফিউজ করেন এবং বলেন আমাদের চাই না, যদি আপনাকে রেশন দিতে হয় আমাদেরকে, তাহলে আমাদের গ্রামে গিয়ে প্রতিটা পরিবারকে ঠিক মতো রেশন দিন, আইন কার্ড অনুযায়ী সবাইকে রেশন পাওয়ানোর ব্যবস্থা করিয়ে দিন, আমরা এরকম ব্যক্তিগতভাবে চাই না। তো ইতিহাস সাক্ষী আছে, ওখানকার আন্দোলন সাক্ষী আছে যে আদিবাসী মহিলারা যখন লড়াইয়ে সামনের সারিতে থাকে তখন সেই আন্দোলনকে কেউ নড়াতে পারে না। তো আশা করি এই যে মহিলারা উঠে আসছে, তো এই আন্দোলন ভবিষ্যতে আরো জোরালো হবে। দেউচার যে এফেক্টেড গ্রাম, সেই 40টা গ্রাম পেরিয়ে আরো গ্রামগুলোতে এই আন্দোলন ছড়িয়ে পড়বে, সেখানকার মানুষও একত্রিত হবে এবং সবাই একত্রিত হয়ে কয়লা খনির বিরুদ্ধে, জল জঙ্গল জমির অধিকারের জন্য লড়াইয়ে সামিল হবেন।